সাথী হৃদয় আমার নাচেরে আজিকেই ময়ূরের মতো নাচেরে। এত খুশি কেন মহাশয়? কারণ তো একটা আছেই। বলো না কি হয়েছে? এমন একটা কিছু যা হলে তুমি সবচেয়ে খুশি হবে। আমি খুশি হব? তোমার প্রমোশন। আরে না, তার চাইতেও খুশির। তার চাইতেও খুশির? অর্কের মিশন স্কুলে ভর্তির কাজটা হলে আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু তা তো আর হবে না। তাহলে তুমি কি আমাকে এতই অকর্মণ্য মনে করো? এই নাও, মিশন স্কুলে অর্কের অ্যাডমিশন হয়ে গেছে। কি বললে? অ্যাডমিশন হয়ে গেছে? কিভাবে? সারা জীবন তো আমাকে আন্ডার এস্টিমেট করলে। চ্যানেল আছে, বুঝলে? চ্যানেল? এই বলো না কিভাবে? স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বাবার পরিচিত। হ্যাঁ। তাকে বাবার রেফারেন্স দিতেই তিনি বললেন, আপনি মুক্তিযোদ্ধা মুশাররফ সাহেবের ছেলে। তারপর বাবার খোঁজ খবর নিলেন। এই কালই অর্ককে নিয়ে যেতে বলেছে। বাবার রেফারেন্সে ভর্তি করিয়েছো? তাহলেই হয়েছে। কেন? তোমার মনে নেই? গত বছরই তো বলেছিলাম বাবার রেফারেন্স হলে অর্ককে ভর্তি করাতে কোনো সমস্যা হবে না। বাবা বললেন উনার নাম যেন কোথাও বিক্রি করা না হয়। মনে থাকবে না কেন? মনে আছে। আরে বাবা, বাবাকে ব্যাপারটা না জানালেই হলো। আচ্ছা। বৌমা, বৌমা। আসছি বাবা। এই যে, এই নাও বাজার। দিন। বাজার করা এখন রীতিমতো যুদ্ধ করার মতো হয়ে গেছে, বুঝলে? জিনিসপত্রের যে দাম, আর দাম দিলেও যে তুমি আসল জিনিস কিনতে পারছো তার কি কোনো গ্যারান্টি আছে? কি মাছ এনেছেন দেখি? মলা মাছ? বাবা, আপনাকে না বলেছিলাম ছোট মাছ না আনতে। বাসার কেউ ছোট মাছ খায় না। ও হ্যাঁ, বলেছিলে। কিন্তু জানো, মাছগুলো তাজা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তোমার শাশুড়ি মলা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে তা নিয়ে খেয়ে শেষ করে ফেলতাম সব। তা তো বুঝলাম, কিন্তু এতগুলো ছোট মাছ কুটবে কে? কেন, মনার মা আসবে না? তার কি কোনো ঠিক আছে? ঠিক আছে, এনেই যখন ফেলেছেন দেখি কি করা যায়। আহা, তোমাকে তাহলে খুব বিপদে ফেলে দিলাম তো বৌমা। না ঠিক আছে, দেখছি। তারেক কোথায় বৌমা? ঘরেই তো ছিল। বাবা, হ্যাঁ, বাজার থেকে ফিরেছেন? হ্যাঁ রে, ফিরলাম। তুই তো বাজার করা একদম ছেড়েই দিয়েছিস। হ্যাঁ, অনেকদিন বাজারে যাওয়া হয় না। ছোটবেলায় আপনার সাথে বাজারে যাওয়ার জন্য আমি আর মিজান বায়না ধরতাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে। বাজারে কেন যেতে চাইতি তা মনে আছে তোর? আসলে বাজারে যাওয়ার চেয়ে আমাদের আগ্রহ বেশি ছিল আপনি আমাদের কি কিনে দেন তার প্রতি। অর্ককে নিয়ে তোরও মাঝে মধ্যে বাজারে যাওয়া উচিত, বুঝলি? আজকালকার ছেলেমেয়েরা তো বাস্তব পৃথিবী সম্পর্কে তেমন কিছু জানে না। সারাদিন আছে মোবাইল নয়তো কম্পিউটারের গেমস নিয়ে। এটা ঠিক বলেছেন বাবা। আমি বাসায় এলে তো মোবাইল আমার হাতেই থাকে না, চলে যাই অর্কের দখলে। কোত্থেকে গেমস ডাউনলোড করে, আমিও তা পারি না। যুগের চাহিদা অস্বীকার করা যাবে না। প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে, কিন্তু তার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তাও দেখতে হবে। তা এসের অর্কের স্কুলে ভর্তি কি করলি রে? ভর্তি কোথায় করবি? ও বাবা, আপনাকে তো বলা হয়নি। মিশন স্কুলে অর্কের ভর্তি কনফার্ম হয়ে গেছে। মিশন স্কুলে? ওই স্কুলের অ্যাডমিশন টেস্টে তো অর্ক আসেনি, তবে ভর্তি হলো কি করে? এটা ঠিক যে মেরিট লিস্টে অর্ক আসেনি, কিন্তু ওয়েটিংয়ে ছিল। আর আজকাল তো শুধু মেরিট দিয়ে হয় না। স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আফসার সাহেব মানে ও রুকনুজ্জামান আফসার? হ্যাঁ, উনি আপনাকে ভালোভাবে চেনে। তার মানে আমার নামটা আবার ব্যবহার করলে? না, মানে ঠিক তা নয়।
উনি আপনাকে চেনেন বলেই নিজ থেকে বললেন? উনি নিজ থেকে বলেছেন ঠিক আছে, কিন্তু আমার নামটা কোথায় কখন কিভাবে ব্যবহার হচ্ছে তা আমাকে জানানো উচিত। সেবার কোথায় কোন অনুদানের জন্য আবেদন করলে আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। না, সেটা তো আপনার জন্যই। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার ব্যাপারে আমার বন্ধুর জ্যাঠাশ্বশুর ওই এমপি সাহেবকে বলেছিলাম। কিন্তু তোমার জানা উচিত ছিল মুক্তিযুদ্ধে তোমার বন্ধু জ্যাঠাশ্বশুর ওই এমপির কী ভূমিকা ছিল। বাবা, আমার তা জানা ছিল না। তোমার জানা ছিল না ঠিক আছে, কিন্তু তোমার এটা জানা উচিত আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পুরস্কারের জন্যে নয়। আমি যুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন করার জন্যে। দেশ স্বাধীন হয়েছে, আমরা যে যার কাজে ফিরে গিয়েছি। অন্য কারো কথা বলতে পারি না, কিন্তু আমি যা প্রত্যাশা করি তা হলো সম্মান। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি বলে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে এটা দাও, আমাকে ওটা দাও এই বলতে থাকবো, তবে কি দেশের সম্মান থাকে না আমার সম্মান থাকে? এখন আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের জন্য কাজ করা। ঠিক আছে, কিন্তু বাবা, একটা সুযোগ যখন এসেছে আমি তা নেব না কেন? তাছাড়া সবাই বলছিল আপনি অ্যাপ্লাই করলেই অনুদানটা পেতে পারেন। দেখো তারেক, আমি ৩৬ বছর মাস্টারি করেছি, রাজনীতি করেছি, তোমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। এখন আমার পেনশনের টাকা যদি তোমাদের সংসারে নিতান্তই কম মনে হয় তবে না হয় আপনি আপনি এভাবে বলছেন কেন? তাছাড়া এবার তো কারো দাক্ষিণ্য চাইতে যাইনি। অর্কের ভর্তির জন্য আপনার রেফারেন্স দিয়েছি মাত্র। সেটাও অনৈতিক। আমার নামটা, আমার পরিচয়টাকে ব্যবহার করা হলো। তো জীবনে যা করিনি, করতে চাইনি, কাউকে করতে দিইনি, তা যদি এমনভাবে আমার অজান্তে করা হয় তবে খুব কষ্ট হয় তারেক, খুব কষ্ট হয়। আমি দুঃখিত বাবা। সন্তান হিসেবে আমি আপনার নাম, আপনার রাজনীতি, আপনার মর্যাদার কোনো দিন কোনো সুযোগ নেইনি। কিন্তু আপনার ছোট ছেলে মিজান নামকাওয়াস্তে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে আপনার রেফারেন্সে, আর সেই চাকরিটা আমার চেয়েতেও বড় চাকরি। আর আপনি যে ওদের এমডিকে ওর চাকরির জন্য চিঠি দিয়েছিলেন তা নিশ্চয়ই ভুলে যাননি। দ্যাট ওয়াজ এ ট্র্যাজেডি। মিজান এসে বলল সে ঢাকা যাচ্ছে। আমি চাইলে আমার বন্ধু আশরাফকে চিঠি দিতে পারি, সে তা পৌঁছে দেবে। তুমি তো জানো আমি চিঠিতে তাকে চাকরি দিতে বলিনি। বন্ধুর প্রতি বন্ধুর সৌজন্য রক্ষার চিঠিকে মিজান এভাবে এক্সপ্লয়েট করবে আমি তা চিন্তাও করতে পারিনি। আর তোমরা নিশ্চয়ই জানো এই জন্য তাকে আমি ক্ষমাও করিনি, কোনোদিন করবো না। অথচ এই ব্যাপারটা নিয়ে তোমরা আমাকে বার কয়েক কথা শুনিয়েছ, জেনে শুনেই শুনিয়েছ। বাবা, আপনার চা। তুমি ভেতরে এসো। বাবা তো ঠিকই বলেছেন, পুরনো কথা তুলে বাবাকে উত্তেজিত করার কোনো মানেই হয় না। মিজান সন্তান হিসেবে বাবার নাম ব্যবহার করতে পেরেছে, তা ভালোভাবে হোক আর মন্দভাবেই হোক, কিন্তু তুমি তা পারোনি। চিরজীবন শান্ত সুবোধ গুড বয় হয়ে রইলে। এতদিন পরে তোমার কোনো অধিকার নেই বাবার নাম করার। বেশ, করব না। কালই গিয়ে আশরাফ সাহেবের কাছে বাবার পরিচয় দেবার জন্য ক্ষমা চেয়ে আসবো। ঠিক আছে? বৌমা, আমার উপর রাগ করাটা তোমাদের উচিত হচ্ছে না। তোমরা ভালো করেই জানো মিজানের ওই অপরাধের জন্যে ওকে আমি ক্ষমা করিনি। ওর বাড়িতে আমি যাই না, আর যাবও না। তোমাদের দু ভাইয়ের ভাগাভাগির ফলে তোমাদের মা থাকছে মিজানের সাথে আর আমি তোমাদের সাথে, যেটা আমাদের অনিবার্যভাবে মেনে নিতে হয়েছে। চা খেয়ে নিন বাবা। আপনি এখানে থাকায় আর মা মিজানদের ওখানে থাকায় কার লাভ হয়েছে সেটা যদি হিসেব করেন তবে দেখবেন সেক্ষেত্রেও আপনার ছেলে দারুণ হেরে গেছে। শুনেছি মিজানরা ওদের পুরনো কাজের মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মা নাকি সব কাজই করছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না। মা আপনার ছেলের সাথে ফোনে কথা বলছিল তাই বললাম। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, তুমি একটু এসো তো, দরকার আছে। বৌমা, বৌমা এটা কি বলে গেল? আয়েশা তো আমাকে কিছু বলেনি। ওর কি মিজানদের ওখানে সমস্যা হচ্ছে?
সমস্যা হলেও তো আমাকে বলবে না, যে চাপা স্বভাবের, কেবল আমাকে নিয়ে চিন্তা। দেখি দেখি ওর সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সমীরণ? ভালো স্যার। আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে স্যার? কোনো সমস্যা? আমি বোধহয় হেরে যাচ্ছি সমীরণ। এ কথা কেন বলছেন স্যার? সারা জীবন আদর্শের জন্য লড়াই করেছি, তা প্রতিষ্ঠার জন্য সক্রিয় রাজনীতি করেছি, স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ করেছি। কিন্তু আজকাল চারপাশে যা ঘটে যাচ্ছে তা দেখলে মনে হয় সবাই যেন ছুটছে, দ্রুত গতিতে ছুটছে একটা দুরন্ত যুগে। এই যুগে শিশুদের শৈশব নেই, কিশোরের কৈশোর নেই। টগবগে যুবকের চোখে স্বপ্নের আবেগকে চেপে ধরেছে অকাল বার্ধক্য আর হতাশা। সবাই শুধু ছুটছে, ছুটছে আর ছুটছে। সামনে কি পেছনে তা জানি না, তবে ছুটছে। কিন্তু আমরা তাল মিলাতে পারছি না। এভাবে বলবেন না স্যার। আপনি আমাদের রাজনীতির পথে আদর্শ। আপনাদের কাছে আমাদের রাজনীতির হাতে খড়ি। এখনকার তরুণ কর্মীদের আমরা আদর্শের উদাহরণ দেওয়ার সময় আপনাদের কথা বলি। আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা কাদের দেখে এগিয়ে যাব? ছাড়ো ওসব। তোমাদের পাড়ার খেলার মাঠের আন্দোলন কত দূর এগুলো? শেষ পর্যন্ত খেলার মাঠের জায়গা কি চামড়ার গুদামই হচ্ছে? আন্দোলন চলছে, সেখানেও সমস্যা। কেন? আমরা তো শেষ পর্যন্ত লড়ব, কিন্তু দলের ভেতরে বর্ণচোরা লোকদের জন্য সমস্যা হচ্ছে। তোমাদের ওয়ার্ডের কমিটি কি বলছে? এখন তারা অজুহাত দেখাচ্ছে পাড়ায় চামড়ার গুদাম হলে লোকের কর্মসংস্থান হবে। তোমরা বলতে পারছো না যে গুদাম অন্য জায়গায় কোথাও করা যায়? তাছাড়া এলাকার নিরাপত্তা, পরিবেশ দূষণ, এই ব্যাপারগুলো নিয়েও তো তোমরা আলোচনা করতে পারো, ভাবতে পারো। দেখি স্যার কি করা যায়। আপনি মাঝে মধ্যে আমাদের সময় দিলে আমরা সাহস পাব। ঠিক আছে, আমি যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি, আমাকে দিয়ে যদি তোমাদের কোনো উপকার হয়, অবশ্যই আমি যাব। আমরা আগের মতো হাল ধরতে না পারলেও তোমরা সাহস হারিও না। আমরা তো তোমাদের দিকেই তাকিয়ে আছি। দোয়া করবেন স্যার, আপনাদের আদর্শে যেন চলতে পারি। আসি স্যার। এসো, খোদা হাফেজ। আরে তপন যে, আয় বস। ছুটির দিনে তুই বাজারে ব্যাগ হাতে কোথায় চললি? তুই তো জানিস মা এসেছে গত সপ্তাহে, তাই চিন্তা করলাম আজ একটু ভালো মন্দ বাজার করি। আমি তাহলে আরেকদিন আসি? আরে না, বস তো। মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। তুই হাউস বিল্ডিংয়ের ফ্ল্যাটের কোনো খবর নিতে পেরেছিস? সেটা বলতেই আসলাম। বল, কি খবর এনেছিস? খুব ভালো খবর এনেছি। কিন্তু বল, আমি তোকে ভালো খবরটা দিলে তুই আমাকে কি দিবি? সেটা নির্ভর করছে তোর খবরের উপর। শোন, আমি পাকা খবর নিয়েছি। হাউস বিল্ডিং আবাসন প্রজেক্টের চেয়ারম্যান হচ্ছে তোর বাবার ডিরেক্ট ছাত্র আফজাল আখন্দ। তিনি তোর অ্যাপ্লিকেশনে স্যার মানে তোর বাবার নাম দেখে জানতে চাইছিলেন। এখন তোর বাবাকে নিয়ে তার সাথে দেখা করলে তোর ফ্ল্যাট অ্যালটমেন্ট কনফার্ম। আর এই সময়ে এই দামে ফ্ল্যাট কল্পনা করতে পারিস। আর স্যার বললে তোর ডিসকাউন্টও পেতে পারিস। কিন্তু সেখানেই তো সমস্যা। বাবা যদি বলতো তাহলে তো 5 বছর আগেই আমার ফ্ল্যাট হয়ে যেত। তোকে তো বলেছি গত কদিন আগে অর্কের মিশনারি স্কুলের ভর্তির ব্যাপার নিয়ে বাবা কি না রিয়্যাক্ট করলো। এখন আবার তাকে বললে। বুঝতে পারছি। আচ্ছা, খালামানা এসেছে?
তুই স্যার আর খালাম্মাকে নিয়ে ঘুরতে যাবার কথা বলে আফজাল সাহেবের সাথে দেখা করে আয়। ইয়েস, বুদ্ধিটা তুই খারাপ দিসনি, কিন্তু কিভাবে বলবো সেটাই তো সমস্যা। কি ব্যাপার, তুমি বাজারে না গিয়ে কি করছো? আরে তপন ভাই যে, আপনি কখন এলেন? এই তো ভাবি, বেশিক্ষণ নয়। ওই তারেকের সাথে আপনাদের ফ্ল্যাটের বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তপন ভাই, যদি কাজটা করতে পারেন তবে খুব উপকার হয়। আর আপনার বন্ধুকে তো আপনি চেনেন, ওর পক্ষে কি করা সম্ভব তা আপনি ভালো করেই জানেন। ভাবি, সেটা নিয়ে আলোচনা করছিলাম। স্যার যদি চায় তবে এই প্রকল্পে আপনারা ফ্ল্যাট পাবেন নিশ্চিত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? আমি খবর নিয়েছি, আবাসন প্রজেক্টের চেয়ারম্যান হচ্ছে আপনার শ্বশুরের ডিরেক্ট ছাত্র। স্যার তাকে একটু বললেই ফ্ল্যাট অ্যালটমেন্ট কনফার্ম। আপনি যত সহজে বলছেন বাবা দেখা করবেন তাহলেই হবে, কিন্তু ব্যাপারটা তো অত সহজ নয়। আপনার বন্ধু তা ভালো করেই জানে। সে বুদ্ধিও করে ফেলেছি। আপনি আপনার শাশুড়িকে বেড়াবার নাম করে স্যারকে নিয়ে বেরোবেন। আচ্ছা, তারপর ফেরার পথে আফজাল সাহেবের সাথে দেখা করলেই কেল্লা ফতে। বুদ্ধিটা তো খারাপ করেননি। কিন্তু ভাবি, হ্যাঁ, আপনাদের কাজ হলে আমার প্রস্তাবটা কিন্তু মনে রাখবেন। দেখেনি তো ছোট কোয়ার্টারে এখন আমাদের কত সমস্যা হয়ে যায়। আপনার ফ্ল্যাটে উঠে গেলে এই কোয়ার্টারটা আমাদের দিয়ে যাবেন। আগে তো কাজটা হোক, সে তখন দেখা যাবে। তপন, তুই চিন্তা করিস না, আমাদেরটা হলে তোরটাও হয়ে যাবে। কি গো মাস্টার সাহেব, ওষুধটা খেয়েছিলেন? এই তো খাচ্ছি। না, এক্ষুনি খাও, না হয় তুমি ভুলে যাবে আর খাবে না। তোমাকে নিয়ে আর পারছি না। কই দাও। এই নাও। কিন্তু তুমি তো আমার অভ্যাসটাকে খারাপ করে দিচ্ছ। কেন? কেন? সামনের সপ্তাহে যখন চলে যাবে তখন আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবে কে? আমি না গিয়ে কি করব বলো? বৌমা ফোন করেছিল, ওদের ছুটা বউটাও নাকি আসছে না কদিন। রিমঝিমকে নিয়ে বৌমা একা পারছে না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আয়েশা, হুম। মিজানের বাসার মেয়েটাকে যে ওরা পাঠিয়ে দিয়েছে তা তো তুমি আমায় বলনি। বলিনি বুঝি? ও মা, এটা বলবার কি আছে? মেয়েটার কাজগুলো এখন কে করে? তুমি? বারে, আমি করব না তো কে করবে? বৌমা একা কদিক সামলাবে বলো? আমি হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যায়। ওহ আয়েশা, তোমার বয়স হয়েছে এখন। তুমি কি যে বলো না, মিজানের সংসার মানে কি আমার সংসার না? তুমি ভুলে গেছো দিনের পর দিন, রাতের পর রাত তুমি পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকতে, বাসায় ফিরতে না। এই এক হাতে আমি সংসারের সব কাজ করেছি, আর এখন তো মেশিনেই সব করা যায়। জানো আয়েশা, আমার না নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয়। কেন? আমি রাজনীতি করে তোমাদের বঞ্চিত করিনি তো। আমি কি তাই বলেছি? সবাই যখন বলে মুক্তিযোদ্ধা মোশাররফ স্যারের মতো মানুষ হয় না, তখন গর্বে আমার বুক ভরে যায়। আর তুমি তো তোমার দায়িত্ব অবহেলা করনি। তবুও আমার কেন যেন মনে হয় আয়েশা তুমি ভালো নেই। ওসব কথা রাখো তো। শোনো, তারেকের বউ বলছিল কাল আমাদের নিয়ে কোথায় নাকি বেড়াতে বেরোবে। তাই নাকি? হুম। তাহলে তো খুবই ভালো হয়। কতদিন একসাথে কোথাও যাওয়া হয় না। তা কোথায় যাবে বলেছে? হ্যাঁ, বলল তো যে শহরের কাছেই নাকি একটা পার্ক করেছে, ওখানে ঘুরে খাওয়া দাওয়া করে ফেরার পথে তোমার কোন এক ছাত্রের বাসায় যাবে। কোন ছাত্র বলো তো? কি যেন নামটা বলল, দাঁড়াও আমি বৌমাকে ডাকছি। সাথী, সাথী। আসি মা। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ বৌমা, কাল ফেরার পথে কার বাসায় যাবে যেন বলেছিলে? কাল তো মা আমরা কাপ্তাই সাফারি পার্কে যাব। হ্যাঁ, তা তো যাব, কিন্তু তারেক ফেরার পথে তোমার শ্বশুরের কোন ছাত্রের বাসায় যাবার কথা বলল মনে হয় যেন। ও, হাউস বিল্ডিং আবাসন প্রজেক্টের চেয়ারম্যান বাবার ডিরেক্ট ছাত্র আফজাল আখন্দ, তার কথাই বলছিল বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছিল। কি গো, চেনো না কি ওকে?
হাউস বিল্ডিং আবাসন প্রজেক্টের চেয়ারম্যান আফজাল আখন্দ। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ওখানে কেন? না, মানে আপনার ছেলে বলছিল। বুঝতে পেরেছি। এজন্যই তপন আমায় সেদিন কোয়ার্টারের কথা বারবার জিজ্ঞেস করছিল। বৌমা, তুমি তারেককে বলে দিও, আমার কোনো ছাত্রের যদি দরকার থাকে তারা আমার এখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারে। মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। আপনি কি বলতে চাইছেন তা বোধহয় আমি বুঝতে পেরেছি বাবা। যদি বুঝতে পেরে থাকো তবে তা ভালো। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। আমার তো মিজানের বউয়ের মতো কপাল নয়, আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। তুমি যাও বৌমা, আমি আসছি। তোমার কি হলো বলো তো? তুমি এমন করছো কেন? তুমি বুঝতে পারছো না আয়েশা, আমাদের এক ছেলে চাকরির জন্য মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের নামটা বিক্রি করেছে, আরেক ছেলে ফ্ল্যাটের জন্য সেই নামটা বাজারে তুলবে। তুমি এত উত্তেজিত হও না তো, তোমার শরীর খারাপ করবে। তুমিও আমার কাছ থেকে লুকিয়েছ। তুমি তোমার ভেতরের কথাগুলো আমাকেই বলতে, আর কাউকেই বলো না। তোমার এত এত জমা কথা তো তোমার দম বন্ধ করে দেবে। তখন আমি তোমাকে কোথায় পাবো বলো? একবার ভেবে দেখেছ? তুমি না আসলেই বরং ভালো হতো আয়েশা। আমরা দুজন দুজনের কাছে কত ভালো ছিলাম, ভালো থাকার অভিনয় করেছিলাম, কিন্তু মুখোমুখি হওয়ার পর এভাবে দুজন দুজনের কাছে ধরা পড়ে যাব তা ভাবিনি। তুমি না আসলেই বরং ভালো করতে। এভাবে বলো না তো। যাক, একটা ব্যাপার ভালো হয়েছে জানো, আমরা এই যুগের হওয়ায় পরস্পর পরস্পরের সাথে ভালো থাকার অভিনয়টা অন্তত রপ্ত করতে পেরেছি। মা, তোমার গোছগাছ শেষ তো? হ্যাঁ, শেষ। তুমি তৈরি থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। আমি তোমার ওষুধগুলো ড্রয়ারে রেখেছি। তুমি কিন্তু ওষুধগুলো মনে করে খাবে। আমি ফোনে খবর নেব। ঠিক আছে, খাবো। আয়েশা, তুমি তোমার শরীরের যত্ন নিও। আচ্ছা। স্যার, তারেক কাজটা ঠিক করেনি স্যার। কেন, কি হয়েছে? তারেক আর ওর বউ আমাকে কথা দিয়েছিল, হাউস বিল্ডিং অথরিটির ফ্ল্যাটটা পেতে আমি সাহায্য করলে আপনাদের কোয়ার্টারটা আমাকে দিয়ে যাবে। আর এখন শুনছি ফ্ল্যাটে ওঠার সময় ওরা সঙ্গীতার ভাইকে কোয়ার্টার ভাড়া দিয়ে যাবে। বলুন স্যার, এটা কি অন্যায় না? তপন, আমি তোমাকে এই কোয়ার্টারটা দিয়ে দিলে আমার সব অন্যায়কে তুমি ন্যায় বলবে তা আমি জানি তপন। তবে এই কোয়ার্টারটা যখন আমার নামে অ্যালট করা, তখন এটাতে আমি থাকাটাই উচিত। তার মানে আপনি তারেকের সাথে ফ্ল্যাটে যাবেন না? না, যাব না। আপনি কি তবে এখানে একা থাকবেন? দেখো তপন, আমার কিছু কাজ এখনো করার বাকি রয়েছে, সেই কাজগুলো আমি শেষ করতে চাই। স্যার স্যার, এক্ষুনি আপনাকে আমাদের সাথে যেতে হবে। কেন কেন সমীরণ, কী হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? স্যার, আমি পার্টি সেন্ট্রাল কমিটিকে আমাদের এলাকার মাঠ নিয়ে সমস্যার কথাটা জানিয়েছিলাম। হ্যাঁ। তারা বলেছে আমাদের মুভমেন্টে তাদের সাপোর্ট রয়েছে। আচ্ছা। আজ সকালে এক অভিনব ব্যাপার ঘটেছে। কি? এলাকার বৃদ্ধ, যুবক, শিশু সবাই মাঠে এক হয়েছে। তারা বলছে তারা মাঠের জায়গায় চামড়ার গুদাম হতে দেবে না। গুড। কিন্তু এত বড় মুভমেন্টকে আমরা সামান্য ভুলের জন্য বিফল করতে চাই না। হ্যাঁ সবাই আপনাকে যেতে বলেছে। আপনি যাবেন না স্যার আদর্শের লড়াইয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাব সমীরণ। চলো চলো চলো, আসি আয়েশা, ভালো থেকো। তুমি একাই যাচ্ছ? কিছু লড়াই আছে, একাই লড়তে হয়, তবে সঙ্গী পেলে বুকে বল বাড়ে। তোমার লড়াইয়ে এতটা পথ সঙ্গী ছিলাম আমি, আজ আমাকে সঙ্গে নেবে না? তুমি যাবে? যাব, অবশ্যই যাব। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা।